স্ক্রিনশট নিয়ে এসে রাখছি। এই স্ক্রিনশটটা কিন্তু নিলাম হচ্ছে প্রিন্ট স্ক্রিনের সাহায্যে এই স্ক্রিনশটটা নিলাম, এবং এই স্ক্রিনশটটা আমরা একই সাথে আরেকটা সফটওয়্যার ওপেন করেছি। এই সফটওয়্যার নাম হচ্ছে পেইন্ট সফটওয়্যার, যেটা হচ্ছে উইন্ডোজের সাথে ডিফল্ট। এখন আমরা বলছি যে আমরা পাওয়ার পয়েন্ট এইসের যে ইলাস্ট্রেটর যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের যে ফাইল মেনু আছে সেই ফাইল মেনু সম্পর্কে আমরা আজকে দেখবো যে ফাইল মেনুর সম্পর্কে আমাদের কতটুকু নলেজ আছে, যেহেতু এটি পরীক্ষায় আসবে। তাহলে আমাদের প্রথম যে মেনু ছিল ফাইল মেনু, অর্থাৎ মেনু বারের প্রথম মেনু হচ্ছে ফাইল মেনু। এই ফাইল মেনুর আমাদের একদম ফার্স্ট মেনু, এক নম্বর মেনু হচ্ছে নিউ। ঠিক আছে, তাহলে নিউর কাজ কি? নতুন কোনো ফাইল নেওয়ার জন্য নিউ। আচ্ছা, নিউ ফ্রম টেমপ্লেট। নিউ ফ্রম টেমপ্লেট কি কাজে ব্যবহার করা হয়? নিউ ফ্রম টেমপ্লেট কি কাজে ব্যবহার করা হয়? এটা কোন জায়গা থেকে নিউ ফ্রম টেমপ্লেট দেখাচ্ছি তো সবারই। স্যাম্পল করা আছে, সেখান থেকে যদি আমরা নিতে চাই তাহলে সেটা নিউ ফ্রম টেমপ্লেট। আচ্ছা, এরপর আছে কি ওপেন, কন্ট্রোল প্লাস ও। এই কন্ট্রোল প্লাস ও বা ওপেনের কাজ কি? এই কোন ডকুমেন্ট, পুরানো না নতুন? নতুন তো নিউ আছেই উপরে, নিউ তো রয়েছে নতুন হলে। আর ওপেন যখন আমরা ইয়ে করি তখন পুরাতন, মানে কোনো অনেক আগের একটা ফাইল রয়েছে, হয়তো বা 2 বছর আগের একটা ফাইল করিলাম, সেটা আমার এখন ওপেন করতে হবে, সেই ক্ষেত্রে আমরা ওপেন ব্যবহার করব। অথবা আমরা কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল ও ব্যবহার করলে এটা হবে। তারপর কি আছে? ওপেন রিসেন্ট ফাইলস। রিসেন্ট যে কাজগুলো করেছি সেগুলো এখানে দেখাবে, যে আমি কি কোন কোন ফাইল রিসেন্ট করেছি। আমি ফাইলে যে রিসেন্টে গেলে দেখতে পাবো। ফাইলে আসলাম, এই যে রিসেন্ট ফাইলে আসলাম, এই যে, অর্থাৎ এখানে যে একটা বিশাল সাইজের ইয়ে দেখাচ্ছে, সবগুলো এখানে দেখাচ্ছে। আমি চড়ুই ভাতি নামে একটা ব্যানার করেছি, সেটা দেখাচ্ছে। আমি করেছি ইংলিশ ফ্রি সেমিনার একটা ব্যানার করেছি, সেটা আছে। ক্লাস 4-এর একটা শিট করেছি, সেটা আছে। ইউটিউবের একটা ব্যানার তৈরি করা হয়েছে, সেটা এখানে দেখাচ্ছে। অর্থাৎ আমি এই মাসে বা এই সপ্তাহের মধ্যে যতগুলো কাজ করেছি সব এখানে দেখাচ্ছে। এমপিটির একটা ব্যানার তৈরি করেছি, এখানে দেখা যাচ্ছে। অ্যাসিস্টে বস নামে আমাদের ইউএসএ একটা কোম্পানির ব্যানার করেছি, সেটা আছে। ঠিক আছে, সব এখানে আমাদের দেখাচ্ছে যে আমি কী কী কাজ। তাহলে ওপেন রিসেন্ট ফাইলের সাহায্যে আমরা এগুলো সব জানতে পারবো যে যে কোন কোন কাজ আমি রিসেন্টলি করেছি। তোমাদেরও তাই থাকবে, তোমাদের কাজগুলো করতাম তাই তো দেখতে পাই। তাহলে আমরা কি শিখলাম? নিউ শিখলাম, নিউ ফ্রম টেমপ্লেট, ওপেন, ওপেন রিসেন্ট ফাইল। ক্লিয়ার? এই সাইডটা না হলে আবার বলবা, আমি আবার দেখাবো। এই সাইডটা কি কমপ্লিট? অনেকে নতুন আছে, তাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, এটা আমি আবার বুঝাই দেবো, সমস্যা নেই। নিউ ফ্রম টেমপ্লেটে যদি আমরা যাই তাহলে আমাদেরকে এরা বলছে যে নিউ ফ্রম টেমপ্লেট, এই যে একটা ডায়লগ বক্স এসলো, এটার নাম হচ্ছে ডায়লগ বক্স। বলছে যে কোথায় টেমপ্লেট রেখেছেন। তো এই কোম্পানি, অ্যাডোবি কোম্পানি করে টেমপ্লেট করে দিয়েছে, এই ব্ল্যাঙ্ক টেমপ্লেট। এই ব্ল্যাঙ্ক টেমপ্লেটের মধ্যে গেলে ওরা 10-12টা করে দিয়েছে। আমরা এছাড়াও বাইরে থেকেও টেমপ্লেট নিয়ে আসতে পারি। সাপোজ আমরা একটা টি শার্ট ডিজাইন করব, তাহলে টি শার্ট নিউ, এই যে টি শার্টের ওরা একটা টেমপ্লেট করে রেখেছে, সেই টেমপ্লেটটা আমাদের এখানে আসলো। ঠিক আছে, এরকম এরকম হাজার হাজার টেমপ্লেট পাওয়া যায়, যেগুলো আমরা ইচ্ছা করলে এখানে ডাউনলোড করে রেখে ওপেন করতে পারি। কিন্তু অ্যাডোবি কোম্পানি 10-12টা দিয়ে রেখেছে ফ্রি। আবার আমরা নিজেরাও টেমপ্লেট বানাতে পারি, বানায় রেখে দিতে পারি, তাহলে ওখান থেকে আমরা কাজ করতে পারি। আচ্ছা, তাহলে আমাদের হয়ে গেল এই পর্যন্ত। হ্যাঁ, ওপেন রিসেন্ট ফাইল হয়ে গেল। আচ্ছা, ব্রাউজ ইন ব্রিজ। এই যে BRIDG, ব্রিজ মানে কি? সেতু না? তাহলে আমরা এই সেতুটা কার সাথে কার? এই সেতুটা হবে হচ্ছে ফটোশপ আর ইলাস্ট্রেটর যখন একসাথে দুটো প্রোগ্রাম কাজ করব তখন ব্রিজ তৈরি করে কাজ করতে হবে। ফটোশপের সাথে একটা ব্রিজ করে, তো আমরা যখন ফটোশপ করব তখন আমরা এটার একটা ব্রিজ করে কাজ করব, মানে ফটোশপ দিয়ে যে কোনো কাজ করব, কিন্তু এখানে পরিবর্তন হয়ে যাবে অটোমেটিক। যখন আমরা ব্রাউজিং ব্রিজের মাধ্যমে কাজ করব তখন এটা আমাদের থাকছে, এটা আমরা যখন কাজ করব তখন আমাদের এগুলো আমরা আরও ক্লিয়ার হবে।
এরপরে কি আছে, এরপরে আছে ক্লোজ। ক্লোজের কাজ কি, কন্ট্রোল ডাব্লিউ। যদি আমরা ক্লোজ করি তাহলে কি হবে, কন্ট্রোল ডাব্লিউতে ক্লোজ মানে কি, ক্লোজ মানে হচ্ছে কোনো কিছু বন্ধ করা, ক্লোজ, CLO ক্লোজ, ক্লোজ মানে কোনো কিছু বন্ধ করা। তো যদি আমরা এই একটা প্রোগ্রামকে ক্লোজ করতে চাই তাহলে কন্ট্রোল ডাব্লিউ, অথবা যখন আমরা ইলাস্ট্রেটরে থাকবো তখনও কন্ট্রোল ডাব্লিউ ব্যবহার করা যাবে। এই যে আমরা এখন পাওয়ার পয়েন্টে রয়েছি, পাওয়ার পয়েন্টেও কন্ট্রোল ডাব্লিউতে একই কাজ করবে। আবার এখানে রয়েছে, এখানেও কন্ট্রোল ডাব্লিউতে একই, আমরা কন্ট্রোল ডাব্লিউ দিই, কন্ট্রোল ডাব্লিউ, ওই যে ওইটা যে প্রোগ্রামটা ওখানে ছিল প্রোগ্রামটা ম্যানেজ হবে। আবার এটাও যদি আমরা ইয়ে করতে চাই কন্ট্রোল ডাব্লিউ, ওই যে বলছে যে আমি এটা তো বের হয়ে আসবা, তাকে সেভ করবা কিনা, যদি সেভ করে তাহলে ইয়েস, নো করলে নো, রিমোট হয়ে যাবে, দ্যাট মিনস ক্লোজ হয়ে গেল। অর্থাৎ আমি যে 3-4টা কাজ করেছিলাম সব কিছু ক্লোজ হয়ে গেল। খাটকে দিয়ে দিয়েছো, ঘুরাই দেওয়া নেই, আবার ঘুরাই দাও। তবে এক্ষেত্রে শিফট ধরবা, শিফট না ধরলে অ্যাকুরেট হবে না, ঘোরানোর সময় অবশ্যই। ঠিক আছে, তাহলে আমরা ক্লোজও বুঝলাম। এখানে আমাদের দুইটা অপশন আমাদের এখানে কন্ট্রাডিক্টরি, অর্থাৎ এই ক্লোজ আর এই লাস্টে আছে এক্সিট। এই এক্সিট আর ক্লোজের ভিতরে একটু পার্থক্য আছে, এটা হচ্ছে কন্ট্রোল ডাব্লিউ আর এটা হচ্ছে কন্ট্রোল কিউ। এই দুটোর ভিতরে আসলে মৌলিক কী পার্থক্য আছে, কন্ট্রোল ডাব্লিউ আর কন্ট্রোল কিউর ভিতরে কী পার্থক্য আছে মৌলিক? কন্ট্রোল ডাব্লিউ যেটা আছে যে আপনার প্রথম যে প্রোগ্রাম এটা আছে অফ হয়ে যাবে। এখন যদি আমি কন্ট্রোল ডাব্লিউ দিই তাহলে কি হবে? কন্ট্রোল ডাব্লিউ দিলে আসলে প্রথম যে পেজ আছে, প্রথম পেজ মানে যে পেজ আমি কাজ করছি এইটা চলে যাবে। আর যদি আমি কন্ট্রোল কিউ দিই তাহলে কন্ট্রোল কিউ দিয়ে দেখি কি হয়, কন্ট্রোল কিউ ইলাস্ট্রেটরে চলে গেছে, মানে ইলাস্ট্রেটরে নেই, ভ্যানিশ। এই যে ইলাস্ট্রেটরে কিন্তু উদা হয়ে গেছে, ঠিক আছে, তার মানে কি একবার টোটালি এক্সিট হয়ে গেছে। তাহলে কন্ট্রোল কিউতে হচ্ছে এক্সিট, আমাকে আবার প্রথম পেজে আবার নিয়ে আসতে হবে, আমি যে আবার প্রথম থেকে আবার নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে কন্ট্রোল ডাব্লিউ এবং কন্ট্রোল কিউর ভিতরে একটা বিশাল একটা পার্থক্য আছে, ঠিক আছে। এইটা আমরা যখন ব্যবহার করব তখন এটা খেয়াল রাখবো যে আমরা আসলে কোনটা ক্লোজ করেছি, ক্লোজ নাকি এক্সিট, ঠিক আছে। এটা কিন্তু সব প্রোগ্রামের ক্ষেত্রে একই নিয়ম, অর্থাৎ আমরা যে প্রোগ্রাম ইউজ করি না কেন সেই প্রোগ্রামের ক্ষেত্রেই নিয়মটা একই হয়। তাহলে গেল হচ্ছে আমাদের এটার নাম কি, এটা গেল। আচ্ছা, এরপরে আছে কি, সেভ আছে কন্ট্রোল এস, আর আছে সেভ অ্যাজ করে দাও, সেভ অ্যাজ আছে শিফট কন্ট্রোল এস। কাটটা ভালো হয়েছে, কাটটা খারাপ হয়েছে। তাহলে এই সেভ অ্যাজ হচ্ছে কন্ট্রোল এস, এটার কাজ কি, আর শিফট কন্ট্রোল এস এটার কাজ কি, এই দুটোর কাজ। সেভ করে গ্রুপে পোস্ট করে দিবা, অবশ্যই সেভ দিবা। ফাইলটা কোথায় সেভ দিবা, তোমাদের ড্রাইভে, যার ড্রাইভে দুইবার সেভ করার জন্য সেভ করবে, ওর কান ধরে ঘোরাতে। আর কেউ বলবে মানে আমরা সেভ কেন করবো আর সেভ অ্যাজ কেন করবো? মানে প্রথম সেভ করার জন্য, আর সেভটা মানে পরের বার সেভ করার জন্য। প্রথমবার একটা ফাইলের মধ্যে মানে আমরা নাম লিখে যখন সেভ করি তখন প্রথম আমরা সেভ অ্যাজে যাই, আর সেই লেখাটা মানে যাতে কারেন্ট সেভে কেটে না যায় বারবার সেভ করার জন্য সেভ। কি বুঝলেন? আমার এই একই কথা। আচ্ছা, আমরা যদি করে দেখি সেভ আর সেভ আছে। আমরা প্রথমে একটা জিনিস লিখি, সাপোজ আমরা এখানে মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমি লিখলাম টাইপ টুল দিয়ে। মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমি লিখলাম, ঠিক আছে। এখন এই যে লিখলাম সুন্দর করে, এই ফাইলটা আমাদের সেভ করার প্রয়োজন। তাহলে আমি তাহলে কি করবো, কন্ট্রোল এস দেবো না শিফট কন্ট্রোল এস দেবো? এত কঠিন আমার যাওয়ার দরকার, আমি তো কন্ট্রোল এস দিলেই তো আমার হতো, কন্ট্রোল এস দিলেই তো আমার সেভ অপশন আসতো। তাহলে আমি কেন এত কষ্ট করে শিফট কন্ট্রোল এস দিতে যাবো? যেহেতু কন্ট্রোল এসেই সেভ অপশন আসছে সেহেতু আমি কন্ট্রোল এসই দেবো, আমার অত দরকার নেই, আমি কন্ট্রোল এসই দিলাম। এখন এর বলছে যে ফাইলের নেম কি হবে, ফাইলের নেম আমি ধরো আজকে আমাদের ক্লাস দিলাম যে রিভিশন ক্লাস, ফাইলের নেম দিলাম, এটা আমরা ফাইলের নেম দিলাম, দিয়ে ফাইলটা আমরা কোথায় সেভ করবো, ডেস্কটপে সাপোজ সেভ করবো।
তোমরা অবশ্যই ডেস্কটপে করবা না, তোমরা সেভ করবে হচ্ছে ডি ড্রাইভে। এই ডির উপর ক্লিক করবা এবং ডির উপর ক্লিক করে তোমাদের নামে একটা রোল দিবা, তোমার রোল নাম্বার যত, ধরো 21,030, একটা হাইফেন দিবা, তারপর তোমার নাম লিখবা, লিখে তোমার নামে ফোল্ডারের ভিতরে এই ফাইলটা রাখতে হবে। এটা কিন্তু পরীক্ষায় কিন্তু তোমাদের যে 20 নম্বর প্র্যাকটিক্যালে আছে, এ কিন্তু এইগুলো যাদের মিস্টেক হবে তারা কিন্তু প্র্যাকটিক্যালে 20 0 পাবে। যাদের নামে ফোল্ডার নেই, ফাইল নেই, তারা 0 পাবে। বিভিন্ন কম্পিউটারে তো বসে আছে। অসুবিধা নেই, তুমি যে কম্পিউটারে আছে সেই কম্পিউটার থেকে দেখাই দেবা। তাহলে এইভাবে করে এর মধ্যে হচ্ছে যে তুমি হচ্ছে একটা ফাইল তৈরি করবা, ধরো কত নম্বর ক্লাস বা রিভিশন ক্লাস হলে সেই রিভিশন ক্লাস লিখে এখানে সেভ করবে। তাহলে আমার কিন্তু এই ফাইলটা এই সেভের সময় আবার কিছু অপশন আছে, এইগুলো ঠিক আছে কিনা দেখে ওকে। এই ফাইলটা কিন্তু আমার সেভ হয়ে গেল। কোথায় সেভ হলো? এটা সেভ হলো কিন্তু ডি ড্রাইভে। আমরা ডি ড্রাইভে যাই, মাই কম্পিউটার থেকে আসলাম কোথায়? ডি ড্রাইভে। ডি ড্রাইভে যে সাকিব মিয়া নামে একটা ইয়ে আছে, তাহলে কি বললাম আমি, যে তাহলে আমি এই ফোল্ডারের মধ্যেই কিন্তু এই যে সেভ করলাম রিভিশন ক্লাস, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু আমার লাইফ টাইমের জন্য এখানে সেভ হয়ে গেল। আর ডি ড্রাইভে আমরা করতে বলছি এই কারণে যে ডি ড্রাইভটা নিরাপদ, এই জন্য আমরা ডি ড্রাইভ করতে বলছি। যখন আমাদের কম্পিউটারে কোনো সমস্যা দেখা দেয় তখন তো কম্পিউটার আমরা সাথে নিয়ে যাই, সাথে নিয়ে গেলেই দেখা গেল যে উইন্ডোজ দিয়ে দিল, সি ড্রাইভ কিন্তু শেষ। তারপর তোমার সি ড্রাইভে যত ফাইল ছিল সব মিসিং। বা ডি ড্রাইভ বা অন্যান্য ড্রাইভগুলোতে কোনো সমস্যা হবে না। আমরা মাই কম্পিউটারে যদি যাই, এই যে আমার এখানে তো অনেকগুলো ড্রাইভ রয়েছে, আমার এখানে ড্রাইভ রয়েছে, প্রথমে রয়েছে সি, এই যে সি ড্রাইভে অনেক তথ্য রয়েছে, মানে হিউজ তথ্য রয়েছে। কারণ কি? কারণ এখানে উইন্ডোজ রয়েছে, এখানে সফটওয়্যার রয়েছে, সব কিছুর মধ্যে রয়েছে। আর এই যে সফটওয়্যার খালি একদম, ডকুমেন্টের কিছু ডকুমেন্ট আছে, ফটো খালি, ভিডিওর ভিতরে কিছু ডকুমেন্ট আছে। কিন্তু আমি বলছি ডি ড্রাইভে রাখতে, কারণ ডি ড্রাইভে নিরাপদ। এই কারণে অন্য ড্রাইভে তুমি রাখতে পারবা, বাট নট সি। সিতে কিন্তু রাখা যাবে। কারণ কি? কারণ উইন্ডোজ দিলে সিটা আগে ভ্যানিশ হবে, এই কারণে। তাহলে আমরা ডি ড্রাইভে কোথায় ডি ড্রাইভে ফোল্ডার করেছি, রোল নাম্বার আর নাম দিয়ে, এই যে ডি ড্রাইভ। এই জিনিসটা যেন কারো মিস্টেক না হয়। এটা প্র্যাকটিক্যালে যে 20 নাম্বার আছে এটা এটার উপরে ডিপেন্ড করছে। সুতরাং এইটা অবশ্যই আমরা খেয়াল করে একটা কাজ করি। তাহলে আমরা যে জায়গায় ছিলাম ক্লাসে, কন্ট্রোল-S দিয়ে আমি এখানে ফাইল সেভ করছিলাম, ওই যে আমার ড্রাইভের মধ্যে রিভিশন ক্লাস 1। রিভিশন ক্লাস 1 যেহেতু এখানে আমি আসলোই, এখানে যেহেতু আমি এখানে রাখতেই পারবো, তো আমি বললাম তাহলে সেভ অ্যাস কেন তাহলে দরকার? আমি তো সেভ কন্ট্রোল-S দিয়ে তো সব করতে পারছি, তাহলে আবার সেভ অ্যাসে যাওয়ার কী দরকার? সেভ অ্যাসে নিশ্চয়ই কোনো প্রয়োজন ছিল বিধায়ী তো ওরা আর করেছে, তাই না? কী প্রয়োজন ছিল সেটা আমরা যাই। এখন আমরা এই ফাইলের নাম দিয়েছিলাম রিভিশন ক্লাস 1 নামে, আমরা একটা ফোল্ডার এই ফাইল এখানে তৈরি করেছি। কিন্তু আমরা এখন আবার ফাইলে গিয়ে সেভ অ্যাসে গেলাম। সেভ অ্যাসে গেলে ও এই সফটওয়্যার আমাকে আবার বলছে যে এবার তাহলে নতুন ফাইল নেম হবে, কারণ একই নামে তো দুটো ফাইল হয় না, অবশ্যই অন্য নামে হয়। তাহলে যদি অন্য নামে সেভ করতে চাই তাহলে তখন আমরা সেভ অ্যাসে আসলাম, এসে এখন এই যে নাম পরিবর্তন করলাম। এটা রিভিশন ক্লাস হবে না, এটা হবে হচ্ছে ফাইনাল ক্লাস। ফাইনাল ক্লাস ধরো 07, ফাইনাল ক্লাস 07 হলো। এই যে এই ফাইনাল ক্লাস 07 দিয়ে আমি এবার আবার সেভ দিলাম। কোথায় সেভ দিলাম? সব কিছু চেক করে ওকে আমরা আবার সেখানে যাই। এই যে এখানে রিভিশন ক্লাস 1 নামে আমি কিন্তু কাজ করেছিলাম, এখন এখানে ফাইনাল ক্লাস 07 নামে আর একটা ফাইল তৈরি করেছি। এই যে আর একটা ফাইল তৈরি করলাম ভিন্ন নামে, এই কারণেই সেভ অ্যাসটা ওরা দিয়েছে। তাহলে যখন আমাদের একই জিনিস কিন্তু দুটো নামে সেভ করতে যাব, তখন আমরা আসবো কোথায়? সেভ অ্যাস। ক্লিয়ার সবাই? না বুঝলে আবার বলবো। এগুলো কিন্তু পরীক্ষা আসবে, ঠিক আছে? লেখাটা ঘুরে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। স্যার, এই যে ডি ড্রাইভের ভিতরে যে রোল নাম্বারটা লিখবো এখানে করার জন্য, সেভ করার জন্য থাকতে দিয়ে দিস হয়ে যাবে। এই ডি ড্রাইভে আমরা দুইভাবে করতে পারি। যদি আমরা মনে করি যে সরাসরি মাই কম্পিউটারে যে করবো, তাহলে মাই কম্পিউটার ওপেন করে করতে পারি। মাই কম্পিউটার ওপেন করলাম, ডি ড্রাইভ ওপেন করলাম, রাইট বাটন ক্লিক করলাম, অথবা রাইট বাটন না ক্লিক করে ভিউতে আসি, নেই শেয়ার হোমে আছে, তাহলে হোমের মধ্যে নিউ ফোল্ডার আছে, নিউ ফোল্ডারে ক্লিক করলাম, করে এখানে আমরা একটা রোল বসালাম।
আমাদের এখন শুরু হয়েছে 22,000 দিয়ে, 22,000 ধরো 39 গেল। নাম হচ্ছে মনে করো যে HSS হাসান আলী। হাসান আলী সে দিলাম, এই যেখানে ফোল্ডারটা হয়ে গেল। এখন আমি হাসান আলী মাইক্রোসফটের মাথায় এত বুদ্ধি। আমার এই ফোনে চার্জ চলে গেছিলো, কিন্তু আমি যে জায়গায় কাজ করছিলাম সেই পর্যন্ত ধরে রেখেছে, মানে হারাতে দিইনি। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? চলে আসলাম হচ্ছে এখানে। আচ্ছা, তাহলে সেভ আর সেভ অ্যাজ গেল। আচ্ছা, নিচে দেখছি আরও দুটো অপশন রয়েছে, সেভ এ কপি আর একটা হচ্ছে সেভ অ্যাজ টেমপ্লেট। এই দুটো আবার কী জিনিস? একটা হচ্ছে অল্টার কন্ট্রোল এস, এই দুটো কী জিনিস? উপরে এগুলো তো সব জানলামই। এখন সেভ এ কপি আর সেভ অ্যাজ টেমপ্লেট। আচ্ছা, দেখি তাহলে আমরা করে ফাইলে যাই, সেভ এ কপিতে ক্লিক করলাম। আসলে সেভ অ্যাজ আর সেভ এ কপি প্রায় একই জিনিস, শুধু এর পেছনে একটা কপি লেখা আছে, মানে ওই সেম নামই থাকছে, শুধু ওর সাথে কপি যুক্ত আছে। ওই দেখো এখানে COPO কপি লেখা রয়েছে, কিন্তু ফাইল একই। তাহলে আমি সেভ করে দেখি কপি নামেই থাক, সেভ করলাম। তাহলে কয়টা ফাইল হলো দেখে আসি, ওকে দিলাম। কয়টা ফাইল হলো? 3টা হলো না? চেক করে আসি। আমার কোথায় রাখছিলাম? সার্টিফিকেট। হ্যাঁ, সার্টিফিকেট অবশ্যই সেভ দিবা ফাইলটা, তাহলে সেভ দিবা। AI ফাইল আমাদের এখানে 3টা AI ফাইল ইনক্লুড করে দিয়েছে। প্রথমে করলাম সেভ, তারপর করলাম সেভ অ্যাজ, ধরবে ওর তারপর কান ধরে করেছি ঘোরা। সেভ এ কপি। সেভ, সেভ অ্যাজ, সেভ এ কপি। আর একটা আমরা এখানে দেখছি, এটা কি নাম বলেছে? এটার নাম কি? সেভ অ্যাজ টেমপ্লেট। এটা আবার কি জিনিস? এর আবার শর্টকাট কোনো কমান্ড নেই, দেখো এখানে খালি। আচ্ছা, শর্টকাট কমান্ড লাগবে না, আমরা এটা জেনেই নিই, অসুবিধা নেই। সেভ অ্যাজ টেমপ্লেট কি কাজে লাগবে তাহলে? টেমপ্লেট জিনিসটা কি, আর সেভ অ্যাজ টেমপ্লেটই বা কি? টেমপ্লেট ওই যে করে রাখা কোনো কাজ আমি করে রাখবো, পরে সারা জীবন ওইটাই ব্যবহার করব। এই মাল্টিমেটিং একাডেমি আর লিখবো না, একবার জীবনে করে রাখবো, সারা জীবন এটি দিয়ে চালাবো। তাহলে আমার এটা একটা টেমপ্লেট করে রাখতে হবে। ধরো এটা যেভাবেই করি না কেন, এই লেখাটা আমরা সারা জীবন ব্যবহার করতে পারবো যদি আমরা টেমপ্লেট আকারে এটা সেভ করে রাখি। আমার বারবার তৈরি করার কোনো প্রয়োজন নেই। তাহলে ফাইলে যাই, সেভ অ্যাজ টেমপ্লেট। এই ব্ল্যাঙ্ক টেমপ্লেটের ভিতরেই রাখো, সমস্যা নেই, অথবা তোমার নামের ফোল্ডারের ভিতরে রাখতে পারো। ওই কোথায় রাখবো? আমরা ডি ড্রাইভে রাখবো। ডিতে ক্লিক করলাম, ওই যে সাকিব মিয়ার মধ্যে গেলাম, যে এটা কিন্তু আমরা টেমপ্লেট আকারে ফাইল। এর কিন্তু যখন টেমপ্লেট হচ্ছে তখন কিন্তু এই ইয়েটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ফরম্যাট AIT ফাইল হচ্ছে, ঠিক আছে? AIT মানে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর টেমপ্লেট, AIT। তাহলে আমরা AIT ফাইল হিসেবে থাকবে, থেকে আমরা এটা সেভ দিয়ে দেব। তাহলে দেখে আসি কী অবস্থা ঘটলো। এই যেখানে চলে আসে AIT ফাইল, এই চেহারা দেখলে বুঝবা যে এটা হচ্ছে AIT ফাইল, যেটাকে টেমপ্লেট বলা হয়। ওই যে অ্যাডোবি যেগুলো করে দিছিল সেইগুলো কিন্তু একই চেহারা, সেম চেহারা, এরও চেহারা কিন্তু একই। বাট AI ফাইলগুলোর চেহারা কিন্তু এক না। এখানে যে JPG আছে, PNG আছে, এক একজনের চেহারা কিন্তু এক এক রকম। দেখছো, চেহারা দেখে বুঝতে হবে এটা কি ধরনের ফাইল। আচ্ছা, তাহলে এটাও আমরা চিনে গেলাম, সেটা হচ্ছে সেভ অ্যাজ টেমপ্লেট। এখানে আবার আর একটা ভেজাইলা প্রোগ্রাম দিয়ে দিয়েছে, সেভ অ্যাজ সিলেক্টেড স্লাইস। এই হাতের কি করতাম, এর আবার কোনো শর্টকাট কমান্ডও নেই। এটা কি কাজে লাগে? সেভ সিলেক্টেড স্লাইস মানে এই স্লাইস মানে কি? SLICE। খন্ড করে আলাদা করে সেট করা। যদি কোনো কিছু খণ্ড করে, স্লাইস মানে স্লাইস করে কাটা, ধরো পাউরুটি, কেক, ডিম খণ্ড খণ্ড করে কাটা। এই আগে যে এটা একটা সেট করা হ্যাঁ, আর কাটার জন্য এটা একটা ছুরিও দিয়েছে। এই যে ছুরি এখানে আছে, এই যে ছুরিটা তোমরা দেখলে চিনতে পারবা, ছুরির মাথা। এই ছুরির মাথা দিয়ে আমরা যে কোনো কিছু কেটে স্লাইস করতে পারি, স্লাইস করে করে খণ্ড করে করে এটা আমরা রাখতে পারি। তো আমরা এটা কেটে দেখি, সবাই পারো, তারপর আরেকবার আমরা কাটি। এই শুধু একাডেমি কথাটা কাটবো এখান থেকে। তাহলে ছুরি নিয়ে আসবো, এই যে ছুরি আমার মাউসের সাথে ছুরি দিয়ে দিয়েছে, ছুরি দিয়ে আমরা যেখান থেকে একটু সিলেক্ট করলাম, এটা এখন কিন্তু সিলেক্টের মধ্যে আছে। এটা আমরা এখন কেটে ফেলতে পারি। ফাইলে গেলাম, সেভ সিলেক্টেড স্লাইস।
অর্থাৎ শুধু যে এটা স্লাইসটা করলাম, এটা আমরা সেভ করছি। সাকিব মিয়ার ভিতরে রাখবো, ইমেজ অনলি ফাইল হবে, ও দিয়ে সেভ হয়ে গেল। কোনটা সেভ হলো? শুধু যেটা আমি স্লাইস করলাম সেইটা। দেখে আসি যেখানে সেভ করি সেখানে। এই যে ইমেজের মধ্যে এসেছে, ইমেজের ভিতরে গেলাম, শুধু একাডেমিটা কেটে নিয়ে এসেছি। দেখেন অনলি একাডেমিটা কেটে এখানে চলে এসেছে, শুধু একাডেমি। তাহলে মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমির একটা অংশ একাডেমি, সেইটা কেটে এখানে নিয়ে আসলাম। এও কিন্তু আমি সেই একই জায়গায় রাখেছি, সব কিন্তু এই যে সাকিব মিয়ার মধ্যে রাখছি। তো সাকিব মিয়ার ভিতরে দেখো কতগুলো ফাইল আমি ইতিমধ্যে তৈরি করলাম। তাহলে তোমাদের এখন যে ফোল্ডারটা তোমরা তৈরি করেছো তোমাদের নামে, এর ভিতরে সব কিছু ওর ভিতরে ঢুকবে। যতগুলো ক্লাস ঢুকবে, প্র্যাকটিক্যাল ঢুকবে, থিওরি ঢুকবে, আমাদের ডেইলি ওয়ার্ক ঢুকবে, হোমওয়ার্ক ঢুকবে, সব কিছু এর মধ্যে ঢুকবে। আমাদের এই যে ফাইনাল পরীক্ষার দিন, এই যে 3 তারিখে ফাইনাল পরীক্ষা। আচ্ছা, পরীক্ষার ফি আছে 50 টাকা পরীক্ষার ফি, এটা সবাই দিবা, দিয়ে পরীক্ষা অংশগ্রহণ করবে 3 তারিখে। তো তাহলে এটা আমরা এগুলো সব হচ্ছে ওই সময় আমাদের দেখাবো যে কী কী আমাদের ওখানে আছে। আচ্ছা, তাহলে আমাদের চলে গেল সেভ সিলেক্টেড স্লাইড। আচ্ছা, আর হচ্ছে ভার্সন হিস্ট্রি। এই ভার্সন হিস্ট্রি মানে কি? আর ভার্সন মানে হচ্ছে যে এই প্রত্যেকটা সফটওয়্যারে একটা ভার্সন থাকে, ঠিক আছে? তোমরা তো একসময় সফটওয়্যার তৈরি করবা, অনেকে আছে যারা কম্পিউটারের পড়ালেখা করে, তোমরা ধরো সফটওয়্যার তৈরি করবা। তখন এই সফটওয়্যার যখন প্রথম যে সফটওয়্যারটা তৈরি করা হয় তখন ওর একটা ভার্সন থাকে, হয়তো 1.0 ভার্সন। পরের বছর আবার আরও নতুন ফিচার অ্যাড হলো, হয়ে ওইটার আমার নাম চেঞ্জ হবে, তখন ভার্সন দিলে 1.0.1.2 এর ভার্সন দিল। আবার অ্যাডোবি ইলাস্ট্রেটর এরা ভার্সন দেয় কি? সরাসরি সাল দিয়ে দেয়। যেমন এখন ওরা একটা নতুন ভার্সন বের করেছে 2022, সরাসরি সাল দিয়ে তৈরি করে। আবার উইন্ডোজ কোম্পানি ভার্সন দেয় কেমন? উইন্ডোজ এখন আমরা কত ব্যবহার করছি? 10। কয়টা ক্লাস? বসো, ক্লাস শেষ, মোটামুটি শেষে লাস্টে এসে যে ফ্লেভারটুকু পাবো ওইটুকু খেলে। তাহলে ভার্সন হিস্ট্রি জিনিসটা হবে হচ্ছে যে আমরা কত ভার্সন ইউজ করছি সেইটা আমরা করবো। আর হিস্ট্রি মানে ইতিহাস, এই ভার্সনের ইতিহাস। তো এইটা আমরা এর বিষয়ে আরও বিস্তারিত করবো পরবর্তীতে। আর এটা হচ্ছে কি রিভার্ট মনে আছে তোমাদের? F12 মনে নেই? তোমাদের ব্রেনে তো সকালে পড়ালে বিকেলে মনে থাকে না, মানে 1 ঘন্টা আগে কি পড়াইছে 1 ঘন্টা পরে মনে থাকে। এই ব্রেনের হচ্ছে করতে হবে, চিকিৎসা করতে হবে। তবে এক্ষেত্রে শিফট ধরবে, শিফট না ধরলে অ্যাকুরেট হবে না। ওই পড়ানোর সময় অবশ্যই শিফট। ইংলিশ ক্লাসে কে ছিল? ইংলিশ স্পোকেন ক্লাসে আমি ছিলাম। তুমি ছিলে? স্যার একটা ব্যায়াম শিখাই দিল, জিপে গিলে খাওয়া। স্যার, এটা খুব কষ্ট হয়। আর একটা কি দিছিল যে এই যে এই পাশে ফুলানো, এই পাশে ফুলানো। এই পাশে একবার নিতে হবে, এই পাশে আরেকটা ওই যে ছোট বাচ্চারা যে গাড়ি চালায় করে এরকম গাড়ি চালাতে হবে প্রতিদিন, এরকম 50-100 বার করতে হয়। ওই যে ব্রেনে জং পড়ে গেছে, জং আস্তে আস্তে আবার ব্রেন আস্তে আস্তে চালু হয়। স্পষ্ট ইংলিশ বের হয় না, স্পষ্ট কথা বলার জন্য মানে যেভাবে ইচ্ছা ঠোঁটে সেভাবে করা যায়। ওই ব্যায়ামগুলো করলে হবে না, হলে হবে না। রাইট। পাশাপাশি আমাদের ইংলিশ স্পোকেন ক্লাসটা সবার করতে হবে, কারণ ইংলিশ তো শিখতে হবে। কারণ তোমরা দেশের বাইরে কাজ করবা, অস্ট্রেলিয়ায় কাজ করবা, কানাডায় কাজ করবা, জাপানে কাজ করবা। কাজ করতে হলে তো তোমার ইংলিশ জানতে হবে। একদম প্রথম শর্ত হচ্ছে ইংলিশ জানতে হবে। ইংলিশ না জানলে তোমার পৃথিবীর কোনো দেশে কাজে নেবে না, এটা একদম আমি লিখিত দেবো। পৃথিবীর কোনো দেশ নয়, ইভেন ইন্ডিয়াও তোমাকে কাজে নেবে যদি তুমি ইংলিশ না পারো। আমি বোঝাতে পারছি? তাহলে যে তোমার গ্রাফিক ডিজাইন শিখছো, যদি তোমরা দেশের বাইরে কাজ না করো, যদি এই যে দোকানে কাজ করো, দোকানে তোমার বেতন হবে 5,000 টাকা, না 7,000 টাকা, না 8,000 টাকা বেতন হবে। তার বেশি কিন্তু কোনো দোকান বেতন দেয় না। ওই ভিজিটিং কার্ড করবা, ওই যে তোমার ওই যে প্রিন্ট করবা, তারপর হচ্ছে ব্যানার করবা, ক্যালেন্ডার করবা, তোমার মোটামুটি 7,000 টাকা বেতন তুমি পাবা। কিন্তু বাইরে দেশে ওই একই কাজ করে তুমি 70-80,000 টাকা পাবা। তাহলে কেন তুমি জাপান, অস্ট্রেলিয়া, কানাডায় কেন কাজ করবা? এই জন্য তোমাকে ইংলিশ শিখতে হবে।
অ্যাড ফার্স্ট রিকোয়ারমেন্ট চার্জার হয়ে গেছে Learn ইংলিশ English করে দাও, অ্যান্ড দেন আর্ন। কারণ এখনই মূল্যায়ন করা হবে। তাহলে ইংলিশটা আমাদের যেহেতু একটা থেকে ক্লাস শুরু হচ্ছে, এর মধ্যে শোয়েব স্যারের সাথে কথাবার্তা বলে ভর্তিটা হয়ে পড়বো, হয়ে ক্লাস শুরু করবো। তোমাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে। সেভ করে আচ্ছা, তারপর আমরা আসলাম রিভার্টালে মনে নেই, চলে গেছে। ফাইলটা কোথায় সেভ? রিভার্টের উপর আমার ভিডিও আছে। চার্জার ড্রাইভে আমাদের যে মাল্টিমিডিয়া টিভি চ্যানেলে এই রিভার্টের উপর ভিডিও আছে। ভরে ঠিক আছে? কান ধরে ভিডিওগুলো তো তোমরা দেখো টেনে টেনে, মানে প্রথমে একটু দেখো, শেষে একটু দেখো, কমেন্ট করতে বলি কমেন্ট করো না। এই যে ও শুধু দেখলাম যে ও নতুন এসেছে, মাত্র ও একটা ক্লাস করেছে, ওর কমেন্ট পেলাম প্রায় 10টা বিভিন্ন জায়গায়। তো এই জন্য ওকে স্পেশাল আমি একটা থ্যাঙ্কস দিতে চাই। মাত্র একটা ক্লাস করে 10টা কমেন্ট করা, এটা ভেরি ডিফিকাল্ট। ঠিক আছে? তো আমি তোমাদের যাদের কমেন্ট নেই এবং যারা লাইক কমেন্ট শেয়ার দেওনি, তাদের আমরা খুব শীঘ্রই জরিমানার আওতায় নিয়ে আসবো। এবং ওই জরিমানার টাকা দিয়ে আমাদের নাচতে হবে, ভিআইপি নাচতে হবে। ঠিক আছে? তাহলে রিভার্টটা আরেকবার আমরা দেখি। এখন আমরা এখানে মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমি লিখছিলাম, এখন আমি আরও মাল্টিমিডিয়া ট্রেনিং একাডেমি আরও লিখবো। না, আমি এখানে আরও অন্য কথা লিখি। কী লেখা যায়? বাংলাদেশ লিখি। জোরে টাইপ করতে যে বানান ভুল আছে, যাই হোক, বাংলাদেশ বানান ভুল, মানুষ কি মেনে নেবে না? জাতি কি মেনে নেবে? মেনে নেবে না, তাহলে ঠিক করতে হবে। কারেকশন করবো কীভাবে? আবার ইয়ে দেখো, BNGLADESS। আচ্ছা, বাংলাদেশ লিখলাম আবার। এটা লিখে এটার একটা কালার দিয়ে দিই। বাংলাদেশের কালার দিলাম রেড, রেড দিলে হচ্ছে না, ব্লু দিই। এটা একটু হোক। আচ্ছা, আর একটা দিই, বাংলাদেশ লিখে আর একটা, এখানে আর একটা কালার দিই, সবুজ, সবুজ দিলাম। আর একটা লিখি। ও আচ্ছা, এটা লেখার আগে, আচ্ছা এই 3টে লিখলাম। হ্যাঁ, 3টে লেখার পরে আমি সেভ করি। এখানে এই ফাইলটা আমার সেভ করা আছে অলরেডি। ফাইলে গেলাম, যে সেভে ক্লিক করলাম, এটা কিন্তু আমার এই পর্যন্ত সেভ হয়ে গেল। এখন আমি আরও অনেক কাজ ধরো করব। যেমন আমি এখানে একটা বক্স নিলাম, বক্স আছে, বক্সের মধ্যে আমি কিছু লিখবো। যেমন লিখবো যে হ্যাঁ, আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই কান্ট্রি লিখলাম। এর মধ্যে আমি কিন্তু সেভ করেছি, কোথায় মনে রাখবো, আমি সেভ করেছি কিন্তু ওই সর্বশেষ 3 নম্বর বাংলাদেশ লেখার সময়। এরপরে কিন্তু আমি আর সেভ দিচ্ছি না, এখন অনেক কাজ করছি। এখানে বাংলাদেশ লিখলাম। আচ্ছা, এখানে আরেকটা ইয়ে করে আরেকটু কাজ করি, আরেকটা রেক্ট্যাঙ্গেল নিই, এর মধ্যে এটা কালার চেঞ্জ করে দিই, ইয়েলো। এখানে একটু লিখি, এখানে লিখে হচ্ছে ক্লাস লিখলাম, আর ডিভিশন লিখলাম, লিখে এটা বড় করলাম। এই যে এতগুলো কাজ করলাম, এখন আমি যদি ব্যাকে যেতে চাই, এখান থেকে আমি যতটুকু কাজ করেছি ব্যাকে আসতে চাই একটা একটা স্টেপ করে, তাহলে আমার কী করতে হবে? কন্ট্রোল জেড। তাহলে আমরা কন্ট্রোল জেড দিলাম, এই যে একটা স্টেপ ব্যাকে আসলো। আবার কন্ট্রোল জেড দিলাম, আর একটা স্টেপ ব্যাকে আসলো। কন্ট্রোল জেড দিলাম, আর একটা স্টেপ ব্যাকে আসলো। আবার কন্ট্রোল জেড দিলাম, আর একটা স্টেপ ব্যাকে আসলো। কন্ট্রোল জেড দিলাম, আর একটা স্টেপ, একটা একটা করে স্টেপ ব্যাকে আসছে। হ্যাঁ, মানে এটা আমরা আনডুই বলি। এটা আমরা এই যে এডিটের মধ্যে পাবো, এই যে আনডু মুভস। এখন আমরা তো শিখছি রিভার্ট, তাহলে এই আনডু আর রিভার্টের ভিতরে তাহলে কী পার্থক্য? এখন আমরা এই যে পিছনে চলে আসলাম, আমি আবার সামনে যেতে চাই, কীভাবে যাবো সামনে? শিফট কন্ট্রোল জেড, শিফট কন্ট্রোল জেড দিয়ে আমি আবার সামনে যেতে পারবো। ওই যে সামনে চলে যাচ্ছে, একটা একটা স্টেপ করে এই পর্যন্ত আমি সামনে আসলাম। কিন্তু তাহলে রিভার্টটা কি? আমি বুঝলাম যে কন্ট্রোল শিফট কন্ট্রোল জেড দিয়ে পেছনে যাওয়া যায়, সামনে যাওয়া যায়, আবার কন্ট্রোল জেড দিয়ে পেছনে আসা যায়, আবার কন্ট্রোল শিফট দিয়ে জেড দিয়ে আবার সামনে যাওয়া যায়। তাহলে রিভার্টের কাজটা, রিভার্টের কাজটা হচ্ছে যে আমি সর্বশেষ কোথায় সেভ করলাম সেই জায়গায় আমাকে নিয়ে যাও। মানে আমি এত কিছু করলাম, করার পর ভাবলাম যে না, এই ডিজাইনটা প্রথমে যেরকম ছিল ওইটাই ভালো ছিল, আমাকে এতক্ষণ কাজ করলাম, দরকার নেই, বাদ থাক। আমি ওই যে জায়গায় শেষে যে জায়গায় করছিলাম যে পর্যন্ত, ওইটাই সুন্দর দেখা যাচ্ছে। তাহলে তখন আমাকে রিভার্ট আসতে হবে। ফাইলে আসলাম, এসে যে F12 দিতে হবে অথবা রিভার্ট দিতে হবে। রিভার্ট দিলে বলছে রিভার্ট করলে কিন্তু আমরা কোনো কিছু ফিরে পাবো না, সর্বশেষ সেভে ফিরে যাবে। রিভার্ট হয়ে গেল। এই যে তার মানে এতক্ষণ যা করলাম সব ভ্যানিশ, আমি যেখানে সেভ করে রাখলাম সর্বশেষ সেই জায়গায় আমাকে রিভার্টের মাধ্যমে নিয়ে গেল।
তো এই বারবার আন্ডো করা লাগবে না। বারবার আন্ডু করা লাগবে না। এই- অনেক সময় হয় কি যে একটা ডিজাইন ধরো তুমি করলে একটা পাখি আঁকাছো, ওই পাখিটা আঁকানো শেষ হয়তো তুমি সেভ করে রেখেছো, সেভ করে রেখে পরের দিন আবার তুমি ওই পাখিটা আবার ওপেন করেছো, করে ওইটা এখন তুমি আঁকাআঁকি করতেছো, এটা ভালো লাগছে না। কিন্তু মনে হলো না এই ভালো লাগছে না, আগের দিন যেই করে রাখলাম ওইটাই তো ভালো ছিল, আমাকে এতক্ষণ ধরে কাজ করলাম, যাকে যাক তাহলে আগের ডেজ ফিরে যাই, কন্ট্রোল F12 দিলে ওই জায়গায় চলে আমার যাবে। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, স্যার, এই সেভটা কি সেভ করতে হবে? শুধু সেভ? কন্ট্রোল S শুধু সেভ, এই এমনি সাধারণ সিম্পল সেভ আর কি। তাহলে আমরা কোথায় চলে আসলাম? আমরা আসলাম এখানে রিভার্টে চলে আসলাম, রিভার্ট শেষ। আচ্ছা, এটা কি সার্চ ইন অ্যাডোবি স্টক? মনে আছে তোমাদের? সার্চ মানে কি আর স্টক মানে STOCK স্টক, মজুদ, মজুদ। হ্যাঁ, কিন্তু ইংলিশ ভালোই পড়ো দেখছি, ইংলিশ কিন্তু পড়বা, ঠিক আছে? ইংলিশ যে পড়বে না তার লাইফ কিন্তু শেষ। কারণ ক্লাস 1-এ বই প্রথমে স্যাররা আমাদের হাতে দিয়ে দিল ইংলিশ ফর টুডে, মনে আছে না ABCD? সেই 12 বছর ধরে পুড়িয়েই যাচ্ছে, কিন্তু এক লাইনে লেখা শিখতে পারবে না। এই দুঃখ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তাহলে স্টক মানে মজুদ, মানে এখানে এই যত অ্যাডোবি কোম্পানির যত মজুদ আছে সব এই স্টকের মধ্যে ওরা রেখে দেয়, ঠিক আছে? আমরা একটু মজুদটা দেখে আসি, ওদের কাজগুলো কী কী। আচ্ছা, মজুদি সরাসরি যাচ্ছি না, যদি নেট চালু থাকে তাহলে যাওয়া যাবে। ফাইল, সার্চ ইন অ্যাডোবি স্টক, কই খালি সেভ। সার্চ ইন অ্যাডোবি স্টকে ক্লিক করলাম, ওদের মজুদটা দেখে আসে যে কী কী আছে ওদের মজুদ। কিন্তু এরা আবার খুব খারাপ, টাকা ছাড়া দেয় না কিছু। কি আর করা, আমার নেট তো দুর্বল। মাল্টিমিডিয়া টিন একাডেমিতে আসবে কানেক্ট, যেহেতু ওখানে নেট আমার হবে, বাট হলো আসতেছে। এর স্টক, অ্যাডোবির স্টক অনেক বড়, তবে এটা টাকা ছাড়া দেয় না কোনো কিছু, খুব খারাপ। মানে যে যত বড় লোক সে আরও বড় লোক হতে চায়, হ্যাঁ। আর মানুষের টাকা হয়ে গেলে মানুষের মস্তিষ্কর ভিতরে একটা পরিবর্তন ঘটে, এই পরিবর্তনটা খুবই খারাপ পরিবর্তন ঘটে, তার চিন্তা চেতনা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তোমার যদি এখন 2000 কোটি টাকা থাকে তাহলে তোমার চিন্তা চেঞ্জ হয়ে যাবে, মানে আজকে রাত্রে যদি হয়ে যায় সকাল থেকে তুমি আলাদা, আর তুমি সেই আগের মানুষ আর তুমি নেই। আর ওই স্টকের মধ্যে এই যে বিল গেটসের এত টাকা, কিন্তু একটা সফটওয়্যার ওরা ফ্রি দেয় না। ওদের সব সফটওয়্যার, হ্যাঁ সব সফটওয়্যার ওরা টাকা নেয়। কিন্তু ওদের থেকে অনেক গরিব কোম্পানি আছে যারা ফ্রি দেয়। এই যে এটা আছে ওদের স্টক, এখানে হাজার হাজার ছবি, ফাইল, ডকুমেন্টস, টেমপ্লেটস, কিন্তু ওরা টাকা ছাড়া দেয়। ফ্রি কোম্পানি আছে, আমরা সেটা ফ্রি পিক আছে, ফ্রি পিক থেকে আমরা ফ্রি নিতে পারি। তাহলে আমরা স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নেওয়া তো সে একই পরিশ্রম, নতুন তৈরি করাও যা, স্ক্রিনশট নেওয়াও তাই, মানে ওটা তৈরি করতে হবে। তো এই হচ্ছে আমাদের স্টক। স্টকে আমরা যেটি ব্যবহার করব ফ্রি পিক থেকে আমাদের খুব সহজে FREE, ফ্রি মানে ইয়ে, মুক্ত। আর PIKPIK.com, এখান থেকে আমরা অনেক তথ্য নিতে পারবো, আমরা আস্তে আস্তে ওখান থেকে নেব। আচ্ছা, তারপর আছে কি প্লেস, শিফট কন্ট্রোল P, এটা কি কাজে লাগবে? এটা কিন্তু স্যার, ফাইলে চলে যেতে পারবো আমরা, দিয়ে বন্ধু একটা হলো ছবি হবে। এটা কিন্তু পরীক্ষায় আসবে, স্যার, প্রশ্ন আউট করে দিলাম আগেই, হ্যাঁ, যে প্লেসের শর্টকাট কমান্ড কি, এটা পরীক্ষায় চলে আসবে। ইভেন তোমরা যখন ফাইবারে পরীক্ষা দিবা তখনও এগুলো আসবে, তারপর আপওয়ার্কে যখন পরীক্ষা দিবা তখনও আসবে। ফাইবার বা আপওয়ার্ক যেখানে পরীক্ষা দাও না কেন এইসব প্রশ্ন কিন্তু আসবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে প্লেসটা আমি জাস্ট একবার তোমাদের দেখানোর জন্য নিয়ে করি, ফাইল, প্লেসকে দুইভাবে নেওয়া যায়। আমরা যদি ছেড়ে দিই তাহলে কিন্তু এটা ওর ইচ্ছা মতো জায়গা নিয়ে নেয়, আর যদি ছেড়ে না দিয়ে যদি টেনে দিই তাহলে আমাদের ইচ্ছা মতো আসে। আমি এটা সিলেক্ট করলাম প্লেস, আমি ছবিটা এখানে বসাবো। আমি যদি এখানে ক্লিক করে ছেড়ে দিই, জাস্ট ক্লিক করলাম, দেখো ওর ইচ্ছা মতো আসবে। কিন্তু আমি যদি না ছেড়ে দিয়ে যদি টেনে দিতাম তাহলে ও আমার ইচ্ছা মতো ছবিটা আসতো। এটা কিন্তু মনে রাখবে আমি, এখন ওর ইচ্ছা মতো এসছে যে কারণে আমার এখন সমস্যা। তাহলে যে কোনো ছবি আমরা নিয়ে আসতে হলে প্লেস করে নিয়ে আসতে হবে, এটা হচ্ছে প্লেস। আচ্ছা, এক্সপোর্ট কি কাজে লাগবে? এক্সপোর্ট সেভের কাজে লাগে স্যার।
শুধু সেভ, আর কোনো কাজ নেই। একটা কাজ আছে কি কাজ আছে? এক্সপোর্ট কি কেউ করেছো কখনো? ডিয়ার স্টুডেন্ট, কেউ কি এক্সপোর্ট করে দেখেছো একবারও? বহুতবার স্যার, করেছি export করা গেছে। কি কাজে করলে এক্সপোর্ট? Export আসলে আপনার ওই স্যার আমি তো ভিডিও সেভ করে এডিটিং করে সেভ করার জন্য এক্সপোর্ট দিয়ে সেভ করেছি ও ভিডিও এডিটিং করে এক্সপোর্ট করো, তাহলে ইলাস্ট্রেটরও এক্সপোর্ট করা যায়, জেপিজি ফাইল সেভ করার জন্য export করা। জেপিজি, পিএনজি PNG ইত্যাদি বিভিন্ন ফরম্যাটে এক্সপোর্ট করা যায়। তাহলে ফাইলে গিয়ে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এখন যেখানে বলছে যে আমরা কি ফাইল হিসেবে করব, যেটা পছন্দ করব সেইটাই এটা হবে। ইভেন পিএসডি ফটোশপও করা যায়, সিএসএস করা যায়, যারা প্রোগ্রামার তাদের জন্য লাগে সিএসএস, ক্যাসকেডিং স্প্রেডশিট করা যায়। এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। এটা তোমাদের একটা হোমওয়ার্ক ছিল যে কোনটার ফুল মিনিং কি হবে সেটা তোমাদের শিখে আসার জন্য। এটাই আমাদের যে আজকে পড়ার মধ্যেও আছে, অর্থাৎ 5 নম্বর ক্লাসে পড়ার মধ্যেও এটা আছে। এবং হোমওয়ার্কের ব্যাপারে আগামী ক্লাস থেকে আমি কঠোর পদক্ষেপে যাব। হোমওয়ার্ক যারা করে না তাদের হচ্ছে যে নিয়মিত 20 টাকা করে দিতে হবে। এটা আগামী ক্লাস থেকে এটা কার্যকর হবে, কারণ একদিনও টাকা আদায় করে নিই তো, এই কারণে সবাই অবহেলা করতেছে। তাহলে আমরা এই যে কোনটার কি নাম, এগুলো আমরা বাসায় বসে এই নামগুলো বের করবো কোথা থেকে? গুগল থেকে। গুগল থেকে বের করে নামগুলো আমরা একটা খাতায় নোট করবো বা ডায়েরিতে নোট করবো, করে এগুলো লিখে নিয়ে আসবো। আমি অবশ্য কয়েকটি লিখে দিয়েছি নোটের ভিতরে, কিন্তু সব তো লিখে দেওয়া সম্ভব না, তোমরা এগুলো লিখবা। তাহলে এক্সপোর্টে গেলে আমরা এই বিভিন্ন ফরম্যাটে আমরা এই ফাইলগুলো সেভ করতে পারি। এটা হচ্ছে এক্সপোর্ট। আচ্ছা, তারপরে এক্সপোর্টের পর আর কি আছে? এক্সপোর্ট সিলেকশন, এটা কি কাজে লাগে? অর্থাৎ শুধু সিলেকশনকৃত ফাইলটা যদি আমি এক্সপোর্ট করতে চাই তাহলে এক্সপোর্ট সিলেকশন। এই যে এখন আমরা যদি এক্সপোর্ট সিলেকশনে যাই, এখন যদি এক্সপোর্ট সিলেকশনে যাই, ফাইল এক্সপোর্ট সিলেকশন, দেখো এটা মরা হয়ে আছে, মানে কোনো কাজ করছে না। কারণ কি? কারণ আমরা কোনো সিলেকশন এখনো করিনি। আমরা একটা জিনিস সিলেকশন করি, সাপোজ এই বাংলাদেশ, যেটা গ্রিন বাংলাদেশ আছে, গ্রিন বাংলাদেশটা আমরা সিলেক্টে রাখলাম। এখন ফাইলে আসি, ও না এখনো নিচ্ছে না, সেভ সিলেক্টেড, এক্সপোর্ট সিলেকশন এক্সপোর্টের নিচে এই যে এক্সপোর্ট সিলেকশন। তাহলে শুধুমাত্র আমরা যদি ওই বাংলাদেশ লেখাটা, যেটা আমাদের শুধুমাত্র বাংলাদেশ সিলেক্ট করেছি, শুধু এই লেখাটাকে যদি আমরা এক্সপোর্ট করি, তখন আমরা এই যেখানে বাংলাদেশ দেখাচ্ছে এবং এখানে যে এক্সপোর্ট দেখাচ্ছে, এক্সপোর্ট অ্যাসিস্ট সাকসেসফুল এক্সপোর্ট হয়ে গেল। কোথায় রাখবো? আমি তো এখানে রাখবো না, আমার ফাইলের মধ্যে রাখবো ডি ড্রাইভ, ডি ড্রাইভ ভিতরে সাকিব, সাকিবের ভিতরে আমরা রাখবো, ছোটো করি। Display information about the each items in the সাকিবের ভিতরে আমরা নিয়ে আসবো কীভাবে? এটা কি ডেস্কটপে চলে গেল না? ও এখানে চলে আসে, ও আচ্ছা আচ্ছা, এই মানে ডেস্কটপে চলে আসে। আমার এই ডেস্কটপ ওখানে লোকেশন দেওয়া ছিল এই কারণে, অর্থাৎ লোকেশনটা আমরা যেখানে সিলেক্ট করে দেবো সেখানে ও এক্সপোর্ট হবে। ডেস্কটপে দিয়েছি এই কারণে বাংলাদেশটা চলে আসে ডেস্কটপে। আমরা এখন এখান থেকে নিয়ে যেতে পারি, আমার তো এখানে লাগবে না, আমি এটা এখান থেকে নিয়ে যাই, কাট করে নিয়ে আসবো কোথায়? সাকিবের মধ্যে, মানে আমার নিজের ফোল্ডারের মধ্যে নিয়ে আসবো। এখানে নিয়ে এসে পেস্ট, সব কিন্তু এখানে চলে আসলো। তাহলে আমাদের এক্সপোর্ট ফাইল এখানে চলে এসে, তারপরে হচ্ছে আমাদের ওই যে ওটা কী বলে, সেভ অ্যাস টেমপ্লেট চলে এসে, সেভ অ্যাস টেমপ্লেট এইটে, তারপর হচ্ছে যে সেভ আরেকটা করলাম কি, সেভ এ কপি, আরেকটা কী করেছি, এক্সপোর্ট করেছি, যে এক্সপোর্ট ফাইল, সব কিন্তু এখানে চলে আসে। তার মানে দেখো যে আমাদের একটা ক্লাসে কতগুলো ফাইল তৈরি হবে, মানে তোমাদের একটা ক্লাসে এরকম 20টা-30টা করে ফাইল তৈরি হবে, সবগুলো ফাইল এক জায়গায় যে জমা হবে। আচ্ছা, তাহলে ওইটাও আমাদের হয়ে গেল। কোথায় ছিলাম? আর প্যাকেজের ভার্সন তো একই জিনিস, আমরা প্যাকেজ
মানে এটার প্যাকেজ প্রোগ্রাম, একসাথে যে সব প্রোগ্রামগুলো চলে সেগুলো প্যাকেজ প্রোগ্রাম। স্ক্রিপ্টসও আমাদের লাগবে না, স্ক্রিপ্টসও একই জিনিস, স্ক্রিপ্টস, প্যাকেজ, ভার্সন, ফাইল ইনফো সবই একই। আর ডকুমেন্ট সেট আপ, অর্থাৎ যে ডকুমেন্টে আমি কাজ করছি সেই ডকুমেন্টটার যে সমস্ত পরিবর্তন করতে হয় সেগুলো থাকে ডকুমেন্ট সেট আপের মধ্যে। আমরা যদি ফাইলে যে ডকুমেন্ট সেট আপে যাই তাহলে আমরা দেখবো যে এখানে নানাবিধ সেট আপ এখানে রয়েছে। কী কী সেট আপ আছে এর মধ্যে? যেমন ইউনিট, মানে আমরা যে ডকুমেন্টটা তৈরি করছি এটা ইউনিট কী হবে, এখানে রয়েছে মিলিমিটার। আমরা কি মিলিমিটারে করব, নাকি পিক্সেল করব, না পয়েন্ট করব, না পিকাশ করব, না ইঞ্চি, না ফিট, নাকি ইয়ার্ডস, নাকি সেন্টিমিটার, না মিটার, কোনটা আমাদের জন্য সুবিধা? কিন্তু অনেকগুলো আমরা দেখছি, আমাদের জন্য সুবিধা কোনটা? তোমার জন্য পিক্সেল সুবিধা, তোমার জন্য কোনটা সুবিধা? ইঞ্চি তোমার জন্য সুবিধা। আর তোমার কোনটা সুবিধা? পিক্সেল। তোমার ইঞ্চি। ইঞ্চি কেন? আমরা যে ইঞ্চির মাপটা ঠিকঠাক বুঝতে পারি। ইঞ্চির মাপটা ঠিকঠাক বুঝতে পারি। আর হচ্ছে এগুলোর মধ্যে এটা ইঞ্চি কতটুকু হয়? আঙুল দিয়ে দেখাও দিন ইঞ্চি কতটুকু হয়। আচ্ছা ঠিক আছে, তুমি কোনটা নেবা? কেন ইঞ্চি নেবে? কারণ হলো আমি এটা বুঝতে পারবো। ধরো আমরা মনে করো এইটা আচ্ছা। তৈরি করব, ঠিক আছে? এখন যদি আমরা ইঞ্চিতে করি তাহলে আমাদের মাপা এদিক থেকে মাপতে হবে এটা কত ইঞ্চি, আর এদিক থেকে কত ইঞ্চি, এটা আমাদের কিন্তু মাপতে হবে। তো যারা ইঞ্চি বলতে তারা ইঞ্চিতে নেবে, যে মিটার বলতে সে মিটারে নেবে, যে ফিট বলতে সে ফিটে নেবে। পিক্সেলের মাপটা আর পিক্সেলের মাপটা হচ্ছে যে মূলত ভার্চুয়াল জগতের জন্য, অর্থাৎ আমরা এটা পিক্সেল হচ্ছে রেজুলেশন, অর্থাৎ একটা ছবির মধ্যে কত রেজুলেশন হবে সেটা হচ্ছে পিক্সেল। এটা গুণিতকে হচ্ছে পিক্সেল বের করা হয়। যেমন 640 480 পিক্সেল, ওর মধ্যে 640 গুণ 480 গুণ করলে যে পিক্সেলস হয়, অর্থাৎ প্রতি ডটের মধ্যে এই পরিমাণ ডট থাকে। আমাদের ক্ষেত্রে ইঞ্চিটাই মানে বোঝা। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা ইঞ্চি নিবা। একটা স্কেলে 12 ইঞ্চি হয়। হ্যাঁ, 12 ইঞ্চিতে এই ক্ষেত্রে আবার ফিট হিসাব করতে পারো, 12 ইঞ্চিতে 1 ফিট, তাহলে ফিটও তোমরা হিসাব করতে পারো। তাহলে ডকুমেন্ট সেটআপের ভিতরে কিন্তু ইউনিটস একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে ইউনিট আমরা কোন ইউনিটে আমরা এটা করবো, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আর্টবোর্ড এখানে এডিট করা যায়, আর্টবোর্ড করা যায়। আর এই যে ব্লিডটা হচ্ছে যে আমরা এই যে ডকুমেন্টটা যখন কাটা হবে তখন কোন পজিশনে কাটা হবে সেটাকে ব্লিড বলা হয়। আমরা যদি সাইডে একটু জায়গা রাখতে চাই তাহলে টপ, বটম, লেফট, রাইটে আমরা একটু সেটুকু জায়গা আমরা দিয়ে দিতে পারি। 1 মিলিমিটার করে জায়গা আমরা সাইডে খালি রাখতে চাই, বা 2 মিলিমিটার করে, তাহলে 2 মিলিমিটার করে সব সাইডে জায়গা খালি থাকে। ব্লিডের সময় আমরা 2 মিলিমিটার করে জায়গা দিতে পারি। এই আর গ্রিড সাইজ কী হবে? মিডিয়াম। এই যে গ্রিড সাইজ মানে পিছনে গ্রিড সাইজ মিডিয়াম আছে। গ্রিড কালার্স, পিছনে যে গ্রিড থাকে গ্রিডের কালার্সও দেওয়া যায়, রেড আছে, আছে, ডার্ক আছে, লাইট আছে। রেড দিলে এটা রেড কালার হবে, অর্থাৎ ব্যাকের যে ইয়েটা সেটা লেখাটা ঘুরে যাবে, যাতে করে ডিসকার্টমেন্ট। এখানে আরও সেটিংস আমাদের আছে, আমাদের কাজ করতে করতে আমরা এই সেটিংগুলো দেখব। জাস্ট আমরা এখানে দেখে রাখলাম ইউনিটস, আর এটা আছে আর্টবোর্ড। আর এখানে আমাদের যদি আর্টবোর্ডের কালারটা কেমন হবে দিয়ে রাখি তাহলে আবার আমি রেড দিয়েছি, এখানে রেড রেখে শিফট ধরবে, শিফট না ধরলে অ্যাকুরেট এটা আর্টবোর্ডটা ঠিক করা দরকার। ঘোরানোর সময় অবশ্যই শিফট হ্যাঁ, ধরবে। আর্টবোর্ডের ওই মানে আর্টবোর্ডের ব্যাক ইয়ার্ডটা বা আর্টবোর্ড এডিট করা যাবে। হ্যাঁ, ফাইলে গিয়ে ডকুমেন্ট সেটআপে আসবা, ভিতরে কালার দেওয়া হয় না? এই যে এডিট আর্টবোর্ডসে আসবা, যে কোনো আর্টবোর্ড এখানে চিন্তা করতে পারবা। আর্টবোর্ডসের কালারও চেঞ্জ করা যায়। ওইটা দিয়ে দেখাতে। এইটা আমরা করব যখন হচ্ছে যে পিএনজি ফাইল যখন তৈরি করব তখন। আমরা একটা নিই, একটা আর্টবোর্ড নিই এখানে, ফাইল এবার মতো কালার দিতে হয়। না, এটা আর্টবোর্ডের কালারের সাথে কোনো সম্পর্ক নেই, কারণ আর্টবোর্ড তো হচ্ছে যে পিছনে ক্লিপবোর্ড, ওই যে বাচ্চারা লেখে ওই যে পিছনে ক্লিপবোর্ডের পারে ক্লিক করে লেখে না, তো আমরা পরীক্ষার খাতা তো আসলে ক্লিপবোর্ডটা পরীক্ষার খাতা, ওইটা ওর পারে রেখে দেয়। এই আর্টবোর্ডটা তাই, মানে ওর পারে রেখে আমরা কাজ করি। এইটা হচ্ছে সেই আর্টবোর্ড যেটার উপরে রেখে আমরা কাজ করি। পেজের কথা বলছি, কালার। পেজ তো তুমি কালার যে কোনো কালার তুমি নিতে পারো, যেমন এই পেজের কি কালার দিবা সেটা তো তুমি এখান থেকে কালার দিয়ে দিলে তোমার হয়ে যাবে।
পেজের কালার দেওয়ার ক্ষেত্রে রেক্টেঙ্গেল থেকে কালার দিবা সবসময়। রেক্টেঙ্গেল নিবা, নিয়ে রেক্টেঙ্গেল দিয়ে কালার দিয়ে দিবা। এই রেক্টেঙ্গেল হয়ে গেল। এখন তুমি লাল দিবা না সাদা দিবা না কি দিবা সেটা দিয়ে দিবা, আর দিয়ে এই যে কন্ট্রোল 2 দিয়ে ওর সাথে অ্যাড করে দিবা, শেষ। আচ্ছা, তাহলে ডকুমেন্ট সেট আমরা মোটামুটি করতে পারবো। ছোটোখাটো যে সেট আপগুলো আছে সেগুলো করতে পারবো। ডকুমেন্ট সেট আপের আরও কাজ রয়েছে যেগুলো আমরা আস্তে আস্তে করবো। আর ডকুমেন্ট কালার মোড কী হবে? চার্জার হয়ে গেছে, এই ডকুমেন্ট কালার মোড করে কি দাও, হবে? কারণ এখনই মূল্যায়ন করা হবে কার্ডটা ভালো এখানে হয়েছে। দুইটা কালার মোড থাকে। কি কি থাকে? MYK আর এটা থাকে CMYK, আর এটা থাকে সেভ করে গ্রুপে পোস্ট করে দিও। আর অবশ্যই সেভ দিবা। ফাইলটা কোথায় সেভ দিবা? তোমাদের ড্রাইভে, যার ড্রাইভে তাহলে আমরা এই ডকুমেন্ট কালার মোড কি দেবো? CMYK না RGB? ধরবে, ওর কান ধরে ঘোরাতে হবে। RGB দেবো কেন? CMYK কি দোষ করলো? দুইটার মধ্যে পার্থক্য কি স্যার? RGB নেবো না red, green, blue CMY কোনটা নেবো তাহলে এখন? কোনটা নেবো? কোন ফাইলের জন্য এটা? এটা ফেসবুকে দেবো, তাহলে RGB তাহলে RGB। বুঝতে পেরেছো? ফেসবুকে দিতে হলেও বললো যে ফেসবুকে দিতে হলে RGB নিতে হবে। কারণ হচ্ছে RGB অর্থ হচ্ছে রেড গ্রিন ব্লু, যেটা হচ্ছে যে ওয়েবসাইটের জন্য প্রযোজ্য। আর CMYK হচ্ছে যে সাইম ম্যাজেন্টো ইয়েলো ব্ল্যাক, এটা হচ্ছে প্রিন্টের ক্ষেত্রে। অর্থাৎ যখন আমি প্রিন্ট করবো তখন আমাকে CMYK নিতে হবে। আর যখন আমি ফেসবুকে দেবো তখন RGB। এটা তো অনলাইনের জন্য RGB আর অফলাইনের জন্য মানে পেপার জন্য ওই সময় আছে যে যখন প্রিন্ট করবো তখন অবশ্যই CMYK। আচ্ছা, এরপরে হচ্ছে কি ফাইল ইনফো। ফাইল ইনফো কি কাজে লাগে? ফাইল ইনফো থেকে কখনো গেছিলে জীবনে? স্যার এরা কি তথ্য বলে না স্যার? অল্টার শিফট কন্ট্রোল, হ্যাঁ, মানে ফাইল সম্পর্কে তথ্য। এইটা যখন তোমরা ফাইবারে কাজ করবা, আপওয়ার্কে কাজ করবা, তখন একটা ছবি যখন তৈরি করবা, ধরো এই ছবিটা তৈরি করলে এই ছবির সব তথ্য তোমাকে ফাইল ইনফোর মধ্যে দিতে হবে। অনেক কাজ আছে ফাইল ইনফোর মধ্যে, না দিলে তোমার হচ্ছে যে ওই গিগ বা র্যাঙ্ক করবে না। তখন আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে ফাইল ইনফোতে যাব। ফাইল ইনফোতে গিয়ে এই যে সব কে লিখেছে, অথর কে ছিল, অর্থাৎ এই ছবিটার কে, ডেসক্রিপশন কি, রেটিং কেমন হবে, কিওয়ার্ডস থাকবে কি কথা, কোন কোন কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করলে তোমার এই ছবিটা সবার আগে দেখাবে, ইত্যাদি সব কিছু এখানে সেট আপ করে দিতে হবে। কপিরাইটস আছে কি না, স্ট্যাটাস কী হবে, সব কিছু দিয়ে তোমাকে ওকে করতে হবে। করলে এই তথ্যগুলো তোমার এই ছবির ভিতরে সেভ হয়ে গেল। এই পৃথিবীর যে কেউ এই ছবি ওপেন করার সাথে সাথে তোমার সম্পর্কে তথ্য সে দেখতে পাবে, যে কারণে বায়াররা তোমার সাথে কাজ করতে কমফোর্ট ফিল করবে, কারণ সব তথ্য তুমি ছবির মধ্যে দিয়ে দিয়েছো। এবং কেউ হয়তো তোমাকে চেনে না, কিন্তু সে সার্চ দিলে তোমাকে খুঁজে পাবে সহজে, এই ছবির মাধ্যমে খুঁজে পাবে। ভিডিওতে এরকম করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে SEO। হ্যাঁ, SEO তো অবশ্যই। মানে কোর্স এটা এসইওর একটা অংশ, মানে একে বলা হয় ইমেজ এসইও, একে বলা হয় ইমেজ এসইও। হ্যাঁ, রাইট। তাহলে আমরা ইমেজ এসইও সম্পর্কেও জ্ঞান নিয়ে নিলাম। এর মধ্যে এটা গেল আমাদের ফাইল ইনফো। আর তারপর থাকছে প্রিন্ট আমরা নিজেরা করে দেখবো। হ্যাঁ, যখন আমাদের প্রিন্ট, এই যে আমরা একটা কাজ করবো, ধরো লিফলেট ডিজাইন করলাম বা একটা ভিজিটিং, অনেক সেটিং আছে। আমরা ধরো একটা ভিজিটিং কার্ড করলাম, একটা লিফলেট করলাম, একটা ব্যানার করলাম, এটা আমরা প্রিন্ট করে দেখবো। ঠিক আছে, তখন আমরা প্রিন্ট সম্পর্কে আরও সুন্দর ধারণা পেয়ে যাব। এবং সর্বশেষে আমরা এক্সিট করব, কন্ট্রোল কিউ। তো এখানে আমাদের যে আইটেমগুলো আছে, মোট আইটেম আছে কতগুলো এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, মোট এখানে আইটেম আছে 24টা। তাহলে এই 24টা আইটেম আমাদের একদম ঠোঁটস্থ থাকবে, মানে একদম ঠোঁটের আগাই, মানে বলার সাথে সাথে বেরিয়ে যাবে যে কোনটার কী কাজ। দেখাবো বলবো। শর্টকাট কমান্ড কি? কন্ট্রোল ডাব্লিউ কি, কন্ট্রোল এস কি, কন্ট্রোল কিউ কি, কন্ট্রোল এন কি, কন্ট্রোল ও কি, সঙ্গে সঙ্গে একদম বলার সাথে সাথে বের হয়ে যাবে মধ্যে। ঠিক আছে, এভাবে কিন্তু মুখ সামগ্রীর মতো আর আটকে রাখা যাবে না, ঠাস করে কথা বলবে। আর ওই যে ব্যায়াম, জিভে গিলে খাওয়া, তারপরে করা, গাড়ি চালানো। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আর